আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকে টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি মেলের মাধ্যমে এবং ওই ফর্ম পূরণের মাধ্যমে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে। এবং আরেকটি টপিক হলো যে হতাশাজনক, যেটা হলো যে ইতালি বিএফএস গ্লোবালের যে অনিয়ম। তো আমরা বিগত দিনগুলো থেকেও দেখে আসতেছি, কিন্তু এই অনিয়ম আর তারা কতদিন করবে। আসলে এরকমটা যদি করে, আসলে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি ইতালি বিএফএস গ্লোবাল, এটা একটা এজেন্সি, তারপরেও কিন্তু এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। তো তাদের মধ্যে যদি এরকম থাকে, কাজের ধরন যদি এরকম থাকে, দেখেন ইতালি বিএফএস গ্লোবালের কল সেন্টারে আপনারা বিভিন্ন সময় কল দেন বিভিন্ন তথ্য জানার জন্য, কিন্তু একই কথা বারবার তারা বলে। আবারও 2023 সালে 24 সালে যারা রিটার্ন পাসপোর্ট এনে বসে আছে, স্ক্যান কপি জমা দিয়ে বসে আছে, তো তাদের মধ্যে যারা ওই যে গণহারে কিন্তু জমা নিয়েছিল, প্রচুর পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট দিত, প্রচুর পরিমাণ জমা নিত, যে বিশেষ করে 2023 সালে। তো তারা দেখছিল যে প্রথম এক মাস যে অনেক ফেক কাগজ জমা পড়তেছে, তারা তখনই স্টপ করে দিত। তারা যাচাই বাছাই করে তারা জমা নিত, যেই নলস্তাগুলো অরিজিনাল সেই নলস্তাগুলো জমা নিত, কিন্তু তারা ওইটা করে নেই। কারণ কি, যদি আপনি জমা দেওয়ার আগেই বলে দেয় যে তোমার নলস্তা ফেক, তাহলে তো তারা টাকা পাইতেছে না। কিন্তু তারা অতিরিক্ত জমা নিছে, নেওয়ার পর এখনও জটা লাগা রাখছে, অতিরিক্ত ফেক কাগজে জমা পড়ছে, এটাও আমরা মানি। কিন্তু তারা কেন ফেক কাগজগুলো জমা নেবে? ছোটো একটা শিশু যদি একটা কাগজ নিয়ে গেছে, ওইটাও জমা রেখেছে। কিন্তু তারা যে এই অনিয়মটা করেছে, কিন্তু তাদের কারণে আজকে শত শত ভুক্তভোগী হতাশার মধ্যে আছে। অনেকে মিডল ইস্ট রাষ্ট্রে ছিল, এখানে ভালো একটা অবস্থানে ছিল, যেমন সৌদি, দুবাই, কাতার, ওমান, তারপর বাহারাং, বিভিন্ন রাষ্ট্রে ছিল। এখানে প্রায় 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা বেতন পাইতো। তো ওইটা সাইরা কিন্তু সে ইতালির উদ্দেশ্যে এই বাংলাদেশে আসছে। তো এই মেন পাসপোর্টগুলো জমা দিয়ে কিন্তু তারা ওই পাসপোর্টগুলো হাতে পায় না, এই জন্য কিন্তু ওই মিডল ইস্ট রাষ্ট্রেও কিন্তু চলে যেতে পারে নাই। কিন্তু আসলেই তারা কিন্তু এখনও বর্তমানে হতাশার মধ্যে আছে। কিন্তু অনেকে সমাধান পেয়ে গেছে, আবার অনেকে সমাধান পায় নাই। কিন্তু ধাপে ধাপে তারা স্ক্যান কপি জমা নিল, তারপরে এখন 2025 সালে ওই ফর্ম পূরণ করে সাবমিট করতেছে, তাদের কিন্তু এনে ভালো একটা সুযোগ আছে। কিন্তু যারা এই মেন পাসপোর্টগুলো জমা দিয়েছিল, তাদের মধ্যে আবার অনেকের পাসপোর্টগুলো রিটার্ন দিয়েছে, কিন্তু অনেকে রিটার্ন পাসপোর্ট পায় নাই। কিন্তু আজকে এক ভাই, উনি রিটার্ন পাসপোর্টটা পায় নাই, কিন্তু ওনাকে উইথড্র দিয়ে পাসপোর্টটা হাতে পাইতে হয়েছে। এখন ওনারা কিছুদিন আগে একটা নোটিশ দিয়েছিল, যে ওনারা কিন্তু নোটিশটা দেয়, আবার ওনাদের আবার কল সেন্টারে কল দিলেও ওনারা একই কথা বলে যে আবেদন ঠিক রেখে আপনাদের মেন পাসপোর্টটা আপনার ইচ্ছা করলে নিতে পারবেন। যারা ওই আপনার মেন পাসপোর্টগুলো আগে জমা দিয়েছিল, রিটার্ন পায় নাই, তো অনেকে রিটার্ন পাইছে। তো তাদের মধ্যে অনেকে যারা পায় নাই, তাদের উদ্দেশ্যে এই নোটিশটা দিয়েছিল। কিন্তু কাজের ক্ষেত্রে সম্পূর্ণটা উল্টা। দেখেন, গত সপ্তাহে আমাদের এক প্রিয় ভাই, যে উনি ভুক্তভোগী হাসান ভাই, ওনারও কিন্তু পাসপোর্টগুলো রিটার্ন পায় নাই। 2023 সালে জমা আইছে, তো ওনার রিটার্ন পাসপোর্ট পায় নাই। উনি ঢাকা ইতালি বিএফএস গ্লোবালে গিয়েছে, তো ওনাকে একটাই কথা বললো যে এই পাসপোর্ট নেওয়ার জন্য ওনাকে আবারও উইথড্র লেটার দেওয়া লাগবে। উইথড্র লেটার উনি চট্টগ্রাম না সিলেটে জানি জমা হয়েছিল, তো ওইখানে আবারও যাইতে হইব। তারপর ওইখান থেকে আবার উইথড্র লেটার দিবে, তারপর ওনাকে পাসপোর্টে তারা ইতালি অ্যাম্বাসির থেকে ওইখানে আবার পাঠাইবে, তারপর উনি পাসপোর্টটা হাতে পাইবে। এখন আসলে এটা যে ওনাকে বলছে, এটাও কতটুকু সত্য, এটা আসলেই তারা এক এক সময় এক এক কথা বলে। দেখেন, এই ভুক্তভোগী হাসান ভাইকে যে কথাটা বলছে, দেখা যাইতেছে উনি ঠিকমতো উনি যাবে, ঠিকই আবার যাওয়ার পর আবার আরেকটা কথা বলবে। ইতালি বিএফএস গ্লোবাল এক এক সময় এক এক কথা বলে, কল সেন্টারে কল দিলেও তারা এক এক রকম এক এক কথা বলে, এবং কি ইতালি বিএফএস গ্লোবালে সরাসরি গেলেও কিন্তু তারা সঠিক একটা পরামর্শ দিতে পারে না। তো তেমনি আজকে এক ভাই, উনি ওনার পাসপোর্টটা আজকে উইথড্র দিয়ে নিয়ে আসছে, কিন্তু ওনারা বলেছিল যে আবেদন ঠিক রেখে আপনার পাসপোর্টটা রিটার্ন আনতে পারবেন। কিন্তু এটা আসলে উল্টাটা হয়েছে, যে ওনার পাসপোর্টটা আনছে ঠিকই, কিন্তু আবেদনটা পুরোপুরিভাবে ক্যান্সেল করে তারপর পাসপোর্টটা আনতে হয়েছে। তো এই যে তারা এক এক কথা বলে, নোটিশ দেয় এক এক রকম, আবার মুখে বলে আরেকটা, কাজ অনুসারে দেখা যাইতেছে আরেকটা হয়ে যায়। তো এরকমটা যে অনিয়ম করে, আসলে এটা আসলে মানা যায় কতদিন? যে তারা 2023 সাল থেকে দেখতে দেখতে এই পর্যন্ত আসতেছেন, কিন্তু এই নিয়ম আর কতদিন করবে? এখনও তো তাদের পরিবর্তন হওয়া উচিত, আমি মনে করি। তো আপনারা দেখেছিলেন যে কিছুদিন আগে যে এক ভাই রাব্বি নামের, তো এক ভাই উনি কিন্তু ওই ওনার দালালের কাছে টাকা পায়, এবং কি অনেক দিন যাবৎ ভুক্তভোগী হয়ে আছে। তো ওই রকমভাবে ওনাকে প্রবাসী নিতে পারতেছে না, তো উনি গালাগালি করছে, তো মাইক ভাড়া করে। তারপর দেখা গেল যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তাকে 2 লাখ টাকা ঋণ দিল। তো ওনারা এখন তারপর 2 লাখ টাকা ঋণ পাওয়ার পর উনি এখন সৌদি চলে যেতেছে, যে আগামীকাল যে বৃহস্পতিবার ওনার ফ্লাইট। তো এরকমটা আসলে এই ইতালি বিএফএস গ্লোবাল আসলে কি করলে লজ্জা পাবে?
আমরা মানববন্ধন, অনশন, গণ অবস্থান কর্মসূচি কত কিছুই তো করলাম, বিভিন্ন মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করলাম, তো কোনো কিছুই তো হলো না। তাদের যে পরিবর্তন বা আমাদের সরকার পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিয়েছে, এই ইতালি বিএফএস গ্লোবাল যে দুর্নীতিটা করেছে বা ইতালি অ্যাম্বাসি যে দুর্নীতিটা করেছে, আমাদের সরকার পক্ষ যে প্রবাসী মন্ত্রণালয়, আসিফ নজরুল এবং কি পররাষ্ট্র মন্ত্রণালয় তৈয়দ হোসেন জসিমউদ্দিন, তারা কি আমাদের জন্য কিছু করেছে? আমাদের বিষয়টা কিন্তু সব কিছুই জানে। এই তৈয়দ হোসেন জসিমউদ্দিন আমাদের বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে স্পষ্টভাবে তারা কিন্তু ক্লিয়ারভাবে জানে, তারপরেও তারা কিন্তু কিছুই করতে পারে না। আর ইতালি বিএফএস গ্লোবাল কেন ভালো হইব? যখন তার উপরে থেকে তাদেরকে সুযোগ করে দেয়, তখন কি তারা কখনোই ভালো হইব? অবশ্যই কখনোই ভালো হইব না। আমরা তো ভালোভাবে বা আমরা সম্মানের সহিত তাদেরকে প্রতিবাদ জানাইলাম, তারপরেও তারা কিছু করতে পারলো না। এখন এই যে আমরা যে বকাঝকা যদি করতে পারি, তাহলে আমাদের হয়তো ভালো একটা সমাধান আসতে পারে। সর্বশেষ যেটা বলবো যে ইতালি বিএফএস গ্লোবালের কোনো লজ্জা শরম বলতে কিছুই নাই। তাদের লোভ, তাদের টাকা, সব কিছু এইগুলোই চেনে। যে মানুষের সেবার জন্য যে কিভাবে কাজ করতে হয় ওইগুলো তারা জানে না। কিভাবে যে একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে এটাকে নাম করবে এটাও তারা জানে না। দেখেন, ওনারা যদি একটা নিয়ম করতো বা ওনাদের মধ্যেও কিন্তু আছে একটা বিষয়। দেখেন, ইতালি অ্যাম্বাসি যে তারা স্ট্যাম্পিং করে বা বিষয় সম্বন্ধে তারাই ক্লিয়ার দেয়, তো ঠিক আছে আমি বুঝলাম, কিন্তু তারা যদি এই ব্যাপারটা ক্লিয়ার করে দেয় যে আমরা এই যে যাদের ফাইলগুলো আগে নিছি তাদেরগুলো দ্রুত একটা সমাধান চায়, তারা ভুক্তভোগীরা, যেহেতু আমরা তাদেরকে সার্ভিস দিতেছি, তারা কিন্তু জবাবদিহি আমাদের করতেছে, এটা যদি ইতালি অ্যাম্বাসিকে জানায়, তো ওই অনুসারে দেখেন এটা তো আর এরকম না যে আগের জমানের যে একটা আলমারির মধ্যে ফাইলগুলো ঢুকে রাখছে ওই উলট পালট হয়ে আছে, এরকমটা না। এটা তো অনলাইনে দেখা যাইতেছে আপনি কত তারিখে জমাইছেন বা 2023 সালে কোন ফাইলগুলো জমা দিছে, কোন মাসে কত তারিখে জমাইছে, ওইগুলো তো একবারে অনলাইনে দেখাই যাইতেছে। ওই অনুসারে মাস ভিত্তিক করে তারা কিন্তু একটা সমাধান দিয়ে দিতে পারে, কিন্তু ওইটা তারা করতেছে না। তারা উলট পালট 2023 সাল নাই, 24 সাল নাই, 25 সাল নাই, উলট পালট করে কাজ করতেছে। এটা আসলে কি বলবো যে এটা আসলে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি বা ইতালি অ্যাম্বাসির মতো এরকমভাবে তারা যদি কাজ করে, আসলে এই হতাশা আসলে সরকারের কাছে আপনি দুঃখ প্রকাশ করবেন। আপনার এই সমস্যার কথা যদি সরকার পক্ষকে বলেন, এটা শোনার তাদের টাইম নেই। তারা ওই রেমিটেন্সের গুণগান গাইবে যে প্রবাস থেকে রেমিটেন্স পাঠাইতেছে, আমরা ভালো আছি, এই কথাই তারা বলতে পারবে। আর ইতালি বিএফএস গ্লোবাল ওই যে আপনি ফাইল নিয়ে যাবেন, আপনাকে যেইভাবেই হোক আপনাকে ভিআইপিতে জমা দিতে হইব। ভিআইপিতে ওই যে আপনার 200 টাকার খাবার দিয়ে তারা ওই যে আপনার 500-1000 টাকা আপনার এক্সট্রা হাতিয়ে নেয়। তো এটা আসলে আমরা এই যে ভুক্তভোগী যারা আছি আমরাই কিন্তু জমা দিই। তো আমাদেরও একটু সচেতন হইতে হবে। আসলে ভিআইপি এরকমটা না যে এরকম ওইখানে বিশেষভাবে আপনাকে ফাইলটা প্রসেসিং করে দ্রুত দিয়ে দেয়, এরকমটা না। 200 টাকার খাবারের জন্য আপনি এক্সট্রা 6000 টাকা কেন দিবেন? তাদেরকে এক্সট্রা সুযোগ করে কেন দিবেন? এটা আসলে আপনাদেরকে বারবার বোঝানোর পরও আপনারা কেন যে এটা ভুল করেন, এটা আমি অনুরোধ করব যে আপনারা কেউ ভিআইপিতে জমা দিবেন না, আপনারা নর্মালে জমা দিবেন। যে অনেকে 2023 সালে ভিআইপিতে জমাইছে কিন্তু এখনও সমাধান পায় না। অনেকে নর্মালে জমাইছে, তারা কিন্তু ইতালি ভিসা পেয়ে চলে গেছে গা। এখানে ভিআইপিতে জমা বা নর্মালে জমা দেওয়া এটা আসলে কোনো পার্থক্য নাই বা এখানে কোনো ভেদাভেদ নাই, একই প্রসেস। কিন্তু আসলে আপনার মালিক যদি ঠিক থাকে তাহলে একদিন আগে পরে হলেও আপনি ভিসা পাবেন। আর ইতালি বিএফএস গ্লোবালের যে এই দুর্নীতি বা অনিয়মের কথা আর কি বলবো ভাই, এরকমটাই করবে। তবে আমাদের প্রতিবাদ আসলে কিভাবে তারা লজ্জা পাবে এটা আসলে আমরা এখনও বুঝতে পারতেছি না। তবে আশা করি এখন যারা ভুক্তভোগী হয়ে আছেন আপনারা সর্বোচ্চ ডিসেম্বর পর্যন্ত দেখেন, আর তারপর আর কিছু বলার নেই। তারপর হয়তো একটা সিদ্ধান্ত নেবেন কি করবেন। আপনি ভুক্তভোগী হিসাবে আপনি যেটা মনে চায় ওইটাই আপনি করবেন। আসলে আমাদের এখন আর সাজেশন দেওয়ার মতো ওই সময়টা নাই, কারণ কি একজন ভুক্তভোগী আর কত অপেক্ষা করতে পারে। তো আজকে বিষয়টা আপডেট হলো যে আজকে 29শে অক্টোবর 2025 রোজ বুধবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি মেলের মাধ্যমে ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল 21টি প্রায়, মোট রিজেক্টের সংখ্যা ছিল 15টি প্রায়, মোট ভিসার সংখ্যা ছিল 52টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 20টি, এগ্রিকালচার ভিসা ছিল 25টি, স্পন্সর ভিসা ছিল 4টি, ডোমেস্টিক ভিসা ছিল 1টি, বিজনেস ভিসা একটাও হয় নাই, স্টুডেন্ট ভিসা 2টি, ট্যুরিস্ট ভিসা একটাও হয় নাই। তো আজকেও কম বেশি ভিসা হয়েছে। তো আজকে মিলান শহর থেকে অনেকের ভিসা হয়েছে এবং কি এর মধ্যে আজকে রিজেক্টের সংখ্যা একবারে কম। আর বর্তমানে রিজেক্টের সংখ্যা একবারে কম। আসলে তারা হঠাৎ করে এরকমটা করতেছে কেন আসলে বুঝতে পারতেছে না। হয়তো তারা একসাথে আপনার গণহারে রিজেক্ট দিবে। তো আসলে কবে, আসলে অপেক্ষা আর কতদিন করব? যারা ভুক্তভোগী হয়ে আছে তারা তো একটা সমাধান চায়। তারা কি অপরাধ করছে? 2023 সালে আগস্টে জমা দিয়ে তারপর থেকে কিন্তু ভুক্তভোগীর সংখ্যা শুরু হয়েছে। তো আসলে তারাও দ্রুত একটা সমাধান চায়। তো অবশ্যই যার স্থান থেকে আল্লাহর কাছে দোয়া করি যাতে দ্রুত একটা সমাধান হয়ে যায়। আর সর্বোচ্চ ডিসেম্বর পর্যন্তই দেখেন। তো এতদিন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।